আজ আমরা পোটেনশিওমিটার পড়ব। পোটেনশিওমিটার ইলেকট্রিকের ক্ষেত্রে প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ যন্ত্র। অনেক জায়গায় এর ব্যবহার করা হয়, যেমন পরিবর্তনশীল রোধ হিসাবে একে ব্যবহার করা, রোধের উৎস হিসাবে একে ব্যবহার করা যায়, মানে একে ইউজ করে যে ইচ্ছে মতো পরিবর্তনশীল রোধ আমরা পেতে পারি। তারপর পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহার করতে পারি। তারপর কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারি, দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে পারি, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারি। আরও অজস্র ব্যবহার আছে এটা, ঠিক আছে। তো ওই জন্য পোটেনশিওমিটার ব্যবহারের দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, পরীক্ষার দিক থেকেও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। আসা যাক এবার পোটেনশিওমিটার কীরকম জিনিস। পোটেনশিওমিটার যত নাম বললাম, যে এত এত ব্যবহার, অনেক কিছুই বললাম, কিন্তু কিন্তু জটিল কোনো যন্ত্র না, একদম সিম্পল একটা যন্ত্র। কি না, পোটেনশিওমিটারে শুধুমাত্র এরকম একটা এবি, একটা সুষম রোধের একটা তার, ঠিক আছে, সুষম রোধ, এবং সেটা রোধের মান যথেষ্ট বেশি, এরকম একটা উচ্চ রোধের একটা তার হচ্ছে পোটেনশিওমিটার। এবং সেখানে একটা তার আছে যেটা কিনা স্লাইডার বা জকি বলে। তো সেই তারটা কি করতে পারে না, ওর সংস্পর্শে থেকে ও ওঠানামা করতে পারে। এই স্লাইডার বা জকি, যে দিয়ে লেখা হয়েছে, যে সি, এইটা হচ্ছে, এইটা ইচ্ছামতো এখান থেকে ওঠানামা করতে পারে। এটা একটা যন্ত্রের মধ্যে টোটাল এই জিনিসটাই থাকে, যেখানে এরকম বড় একটা তার থাকে, যেটা পোটেনশিওমিটারের মূল অংশ, এবং যেটা আমি বলেছি একটু উচ্চ রোধযুক্ত হয় এবং সুষম রোধযুক্ত। সুষম রোধযুক্ত মানে যে কোনো জায়গায় ওর রোধ একই রকম হবে, ঠিক আছে। যে কোনো জায়গায় ওর রোধ একই রকম, মানে যে কোনো জায়গার থেকে তুমি যদি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নাও, রোধ সব জায়গায় একই রকম হবে। এইটুকু, এখানে যদি 1 সেন্টিমিটার নাও যা রোধ হবে, এখানে 1 সেন্টিমিটার নিয়ে তাই রোধ হবে, মানে প্রত্যেকটা জায়গায় 1 সেন্টিমিটার নিলে একই রোধ হবে। এটাকে আমরা সুষম রোধযুক্ত বলছি। আর এখান থেকে একটা স্লাইডার বলছি, জকি। এটা একটা যন্ত্র, বলতে পারো অ্যাকচুয়ালি ছোট একটা সিপি, ওই জাতীয় একটা জিনিসের মধ্যে এটাকে সেটিং করা থাকে। সেখান থেকে 3টে তার বেরিয়ে আসে, একটা এ বিন্দু থেকে একটা তার বেরিয়ে আসে, আর একটা বি বিন্দু থেকে একটা তার বেরিয়ে আসে পোর্ট, আর এই সি বিন্দু থেকে একটা তার বেরিয়ে আসে। এরকম 3টে তার সেখান থেকে বেরিয়ে থাকে, বলতে পারো। সেই 3টে তার থেকে আমাদের বাইরের সব সার্কিটগুলো, যা আমাদের যেমনভাবে দরকার, যেভাবে যা হিসাবে এটাকে আমি ইউজ করতে চাই, সেই হিসাবেই ওই বাইরের তারগুলো দিয়ে, ভিতরে আমরা কিছু করতে পারবো না, বাইরের তারগুলো দিয়ে আমরা সব ওই কাজগুলো করব। শুধু একটা নব থাকে, যে নবটা দিয়ে আমরা সিকে ইচ্ছা মতো, এই জকিটাকে ইচ্ছা মতো ওপর নিচে নিয়ে যেন নেয়। আমি বলছি, জকির কাজটা সবসময় এই প্রান্তটা সবসময় এর সংস্পর্শে থাকে, তাকে ওপরে নিয়ে গেলেও এর সংস্পর্শে থাকবে, এই তারের সঙ্গে এই এই বিন্দুতে সংস্পর্শে থাকবে। যদি আমি নিচের দিকে নিয়ে আসি, তাহলে এই বিন্দু বা এই বিন্দুতে সংস্পর্শে থাকবে। যে জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটায় ও এই তারের সংস্পর্শে থাকবে, ঠিক আছে। এবার আমাদের এই জায়গার ক্ষেত্রে পোটেনশিওমিটারের অ্যাকচুয়ালি বাংলা নামটা হেবি সুন্দর, বুঝতে পারবে, বিভব বিভাজক। টোটাল একটা তুমি যদি বিভব দিয়ে দাও, তাহলে এই তারটা কি করবে, এখান থেকে এই পর্যন্ত একটা বিভবে ভাগ করে ফেলবে, এই পর্যন্ত ভাগ করে ফেলবে। আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি, ওই জন্য এর নাম বিভব বিভাজকও বলছি। তো আমরা আপাতত জকি যেখানে যুক্ত আছে সেই পর্যন্ত দৈর্ঘ্যটা যদি স্মল এল ধরি, আমাদের একটা কিছু কাজটার সামনের দিকে এগিয়ে যায়, স্মল এল দৈর্ঘ্য ধরলাম, যেটুকু জায়গায় জকি আছে, এখান থেকে এই বিন্দু থেকে এই জকির ওই বিন্দুর দৈর্ঘ্য। আর টোটাল দৈর্ঘ্যটা বড় এল বললাম, আর টোটাল রোধ হচ্ছে বড় আর, হ্যাঁ, ক্যাপিটাল আর। আর ক্যাপিটাল এল হচ্ছে টোটাল দৈর্ঘ্য, আর ক্যাপিটাল আর হচ্ছে টোটাল রোধ, আর ওহম। ওকে, এবার সেই অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে এবি এর একক দৈর্ঘ্যের রোধ আমরা ধরে নিতে পারি। একক দৈর্ঘ্যের রোধ, এক দৈর্ঘ্যের রোধ কত হবে জানো, আমি ধরে নিলাম সাপোজ রো, একক দৈর্ঘ্যের রোধ রো হোম। ওকে, একক দৈর্ঘ্যের রোধ। এবার এই অবস্থায় আমরা যদি একটা জিনিস দেখি, যে এ বি পুরো অংশের রোধ কত হবে। এ বি পুরো অংশের রোধ আর ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে রো বড় এল, কারণ এক দৈর্ঘ্যের জন্য রো যদি রোধ হয়, তাহলে এল দৈর্ঘ্যের জন্য রো বড় এল হবে। আবার যেটা এসি অংশ বা এ যে অংশ আছে, সেই অংশ মানে স্মল এল দৈর্ঘ্যের জন্য যে রোধ, সেই স্মল এল দৈর্ঘ্যের জন্য রোধ কত হবে, স্মল আর যদি ধরি, তাহলে রো স্মল এল হবে। ওকে, ফলে এখান থেকে আমরা যদি দেখি যে আর ওয়াই স্মল আর যদি করে নেই, কারণ একক দৈর্ঘ্যের রোধ তো সব জায়গায় একই, আর ওয়াই স্মল আর যদি করি, তাহলে হামেশাই এক্ষেত্রে আমরা রো ক্যাপিটাল এল বাই রো
স্মল এল হয়ে যাবে, রো রো কেটে গেল। ফলে এখানে একটা জিনিস আমরা আর ওয়াই স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল এল ওয়াই ক্যাপিটাল স্মল এল। ফলে এখান থেকে আরও একটাভাবে স্মল আর ইজ ইকাল টু যেটা পেতে পারি সেটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল আর হবে। এই দেখো এই জিনিসটা আমরা পেতে পারি, এই একটা ফর্মুলা আমরা পেতে পারি এক্ষেত্রে। যে এবার দেখো আমরা যদি এরকম কৌশলে আমরা এই রোধটাকে ইউজ করতে চাই, হামেশাই কিন্তু সেই রোধটাকে আমরা কৌশলে ইউজ করতে পারবো। এই যে স্মল আর তাহলে কি বলো তো, এইটুকু অংশের রোধ। এবার দেখো আমি এই সার্কিটটাকে ইউজ করছি কোনো একটা জায়গায়, যেমন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমি একটা জায়গায় যোগ করে রেখেছিলাম। ওকে, এবার যদি আমি ইচ্ছা করি যে কোনো একটা সার্কিটের কোনো একটা জায়গায় এই বিন্দু একটা জায়গায় আর এই বিন্দু একটা জায়গায় যোগ করি, ধরো এই জায়গায় আমার কোনো একটা রোধ দরকার, এরকম একটা কোনো সার্কিট আছে, এই জায়গাটায় কোনো একটা রোধ দরকার আমার, ঠিক আছে, এই জায়গাটা কোনো একটা রোধ দরকার এবং সেই রোধটা আমার পরিবর্তনশীল দরকার। তো আমি কি করলাম না, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিলাম। ওকে, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিলাম এই বিন্দুর সঙ্গে। ওকে, তাহলে যুক্ত করার ফলে আমার সার্কিটটা এখন কি হচ্ছে, এখান থেকে গিয়ে এই আসে। খেয়াল করে দেখো, এখান থেকে গিয়ে এই গেল, গিয়ে এই আসে, মানে এর মাঝখানে এই রোধগুলো থেকে গেল। এই তারগুলোর তো কোনো রোধ নেই, এর মাঝখানে শুধু এই রোধগুলো থেকে গেল। খেয়াল করছো, এবার ওর মাঝখানে যদি ওই রোধটা থেকে যায় তাহলে বিষয় হচ্ছে যেটা, তুমি এবার ইচ্ছা করে, আমি তো বললাম জকিকে সরানো যেতে পারে, তো জকিকে যেই সরিয়ে ফেলবো, এখন এল এর জন্য আর এর একটা নির্দিষ্ট, এটা তো কনস্ট্যান্ট এল, আর স্মল এল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল এল তো কনস্ট্যান্ট। তাহলে স্মল এলটাকে আমরা এই জকিটাকে ঘুরিয়ে ধরো বড় করে ফেললাম, এই দিকে নিয়ে আসলাম, তাহলে স্মল এল পরিবর্তন হয়ে গেল, বড় হয়ে গেল। আর স্মল এল বড় হয়ে গেল মানে কি, আমরা এই স্মল আরটাও পরিবর্তন হয়ে গেল, বড় হয়ে গেল। আবার যদি আমি এইটাকে ধরে আমি এই জায়গায় নিয়ে যাই এই জকিটাকে, তখন এই জায়গাটা এখানে যুক্ত, ফলে রোধ যেটা দেখা যাবে, এখান থেকে গেলাম, গিয়ে এই গেলাম, এই আসলো, তার মানে এইটুকু অংশের রোধটা এখানে কাজ করছে তখন সেক্ষেত্রে আমাদের সার্কিটে। বুঝতে পারছো, তার মানে কি, সেক্ষেত্রে এল দেখা যাচ্ছে যে আর এর মান কিন্তু কমে যাচ্ছে, এল কমে গেলে। তার মানে এখানে জকিটাকে ওপর নিচে করে আমরা আর এর মান হ্রাস বৃদ্ধি করে আমরা কিন্তু এই জায়গার যে আমরা রোধটা ইউজ করছি, এই যে রোধটা আছে সেই রোধটাকে আমরা অনবরত পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো তার মানে কি, আমরা এই ব্যবস্থার সাহায্যে এই যে জায়গাটায় আমাদের পরিবর্তনশীল রোধের দরকার হতো, জানো তো পরিবর্তনশীল রোধের যে আমাদের চিহ্ন, যে এই চিহ্ন দিয়ে পরিবর্তনশীল রোধের চিহ্নটা ছিল এইরকম, এই যে মাঝখান থেকে তীর দিয়ে দেয়া, তো সেই পরিবর্তনশীল রোধ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে 1 নম্বর আমাদের ব্যবহার পোটেনশিওমিটারের পরিবর্তনশীল রোধ হিসাবে এল এর মান পরিবর্তন করে। দেখো আমি এখানে লিখে দিয়েছি উপরের চিত্রে গাণিতিক বা ব্র্যাকেটে গাণিতিক সূত্রও বলতে পারি, স্লাইডার জে এর স্থান পরিবর্তন করে এল এর মান পরিবর্তন করে আমরা কি করতে পারি না, জে এর স্থান পরিবর্তন করলে এল এর মান পরিবর্তন হবে, আর এর বিভিন্ন রকম মান পেতে পারি, মানে আর এর পরিবর্তনশীল মান পেতে পারি। তার মানে এক্ষেত্রে আমরা পরিবর্তনশীল রোধ পেতে পারি, পরিবর্তনশীল রোধ পেতে পারি। ওকে, তো পরিবর্তনশীল রোধ তাহলে অ্যাকচুয়ালি আমরা যেখানে পাই সেই যন্ত্রটার একটা আলাদা নাম আছে, রিওস্ট্যাট। ঠিক আছে, সেই রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ হিসেবে কিন্তু এটাকে কাজ করানো যেতে পারে। ওকে, তো এইভাবেই কিভাবে তো বলবেই, এইটুকু সিম্পল বলে। ওকে, এবার এই প্রসঙ্গে একটা কথা বলি না, আরও চলে যাই। এবার দেখা যাবে যে আমরা পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে কীভাবে কাজ করাতে পারি। দেখো, পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে তোমাকে কাজ করাতে গেলে কি করতে হবে না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইরকম একটা পোটেনশিওমিটার নিয়েছি যার এ বিন্দু আর বি বিন্দু, অর্থাৎ প্রথম দিক থেকে যে তারটা বেরিয়ে গেছে সেই তার, আর বি বিন্দু থেকে যে তারটা বেরিয়ে গেছে সেই তার, সেই দুটো তারের মধ্যে একটা বড় মানের আমরা ভোল্টেজ এখানে যুক্ত করে দিতে পারি।
একটা তড়িৎ কোষ যুক্ত করে দিতে পারি। ঠিক আছে, একটা তড়িৎ কোষ যুক্ত করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা E0, একটা বড় মানের একটা তড়িৎ কোষ এখানে আমি যুক্ত করে দিলাম। কোথায় না এই তারের টোটাল এর মধ্যে। ঠিক আছে, তার মানে এখন বুঝতে পারছো যে এই তারের মধ্যে ভোল্টেজ কত, ই ওপেন অবস্থায় কি না এই তারের মধ্যে টোটাল ভোল্টেজ হচ্ছে ই। এখন আমরা যদি এই বিন্দু আর এই বিন্দুকে কোনো একটা তড়িৎ বর্তনী মাঝখানে যদি যুক্ত করে দিতে পারি, সাপোজ ধরো এরকম কোনো একটা তড়িৎ বর্তনী আছে সামথিং এরকম, ঠিক আছে, তার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যদি আমি এইটাকে আর এইটাকে যুক্ত করতে পারি, বিষয় যেটা দেখো এখান থেকে এই পর্যন্ত টোটালের মধ্যে ভোল্টেজ হচ্ছে E0, তার মানে এর অর্ধেক দূরত্বের জন্য ভোল্টেজ E0/2 হওয়া উচিত। ভোল্টেজের যে ফল, একটা রোদে যে পরিমাণ ভোল্টেজের পতন হয়, বিভবের পতন হয়, অর্থাৎ একটা রোদের দুই প্রান্তের যে ভোল্টেজ হয় তার হাফ রোদের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ অর্ধেক হয়ে যাবে, 3/1 হলে 3/1 হয়ে যাবে। তার মানে কি আমরা এই এল দৈর্ঘ্যের জন্য এখানে একটা ভোল্টেজ, ওর এই দুই প্রান্তের যে ভোল্টেজ আছে এর বিন্দু আর এই বিন্দুর মধ্যে একটা ভোল্টেজ আমরা পেতে পারি, যেটা এই ভোল্টেজের থেকেও সাধারণত কম, তাই না? তাহলে এই ভোল্টেজটাকে এই বিন্দু আর এই বিন্দুকে যদি যোগ করে দিয়ে আমরা যদি ইউজ করি, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজটা আমরা পেতে পারি। তাহলে ওকে, তো সেই রকম একটা জিনিসটাই দেখো এক্ষেত্রেও সেই এল দূরত্বেই আমরা জকিটাকে যদি রেখে দেই সাধারণভাবে, তাহলে আমাদের যে এ আর যে বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য হবে, আমি প্রথমত আমি এর মধ্যে দিয়ে যে প্রবাহ হবে আমরা সেটা বার করতে পারি। একে এইসব কিছু নেই আমি ধরে নিলাম এখন, ঠিক আছে, এরা কেউ নেই, তাহলে এর মধ্যে দিয়ে সিম্পল একটা প্রবাহ যাবে, সেটা আমরা বার করতে পারি। সেই প্রবাহটা কত, সেই প্রবাহটা যদি আই হয় তাহলে ওর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই সমান কত হবে না, আই সমান যেটা হবে না এখানে মোট রোধ, সরি তড়িৎচলক বল বাই মোট রোধ, তাই না, E0/R। খেয়াল করে দেখো তড়িৎচলক বল বাই মোট রোধ, এই টোটালটার রোধ তো আর এখন, তাই তো এখানে যেহেতু E0 আমি দিয়েছি, আর E0 যদি আর রোধের দুই সাইডে দিয়ে দাও, এটা আমাদের সিম্পল সেই কোনো একটা রোধের দুই সাইডে যদি কোনো একটা রোধের দু প্রান্তে যদি একটা ভোল্টেজ দিয়ে যাই বা একটা ব্যাটারি যুক্ত করে দিই, তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা E/R, অভ্যন্তরীণ রোধ নেই এর ধরে নিলাম। ওকে, এইবার তুমি এর দুই প্রান্ত এই আর এই বিন্দুর মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, টোটাল প্রবাহ মাত্রা তো আছে, তাহলে এর দুই বিন্দুর মধ্যে ভোল্টেজের যে ড্রপ হচ্ছে সেটা আমরা পেতে পারি। তাহলে এর মধ্যে যে রোধ আছে, এল দৈর্ঘ্যের রোধ, স্মল এল দৈর্ঘ্যের রোধ কত, এর রোধ হচ্ছে স্মল আর। ওকে, তাহলে স্মল আর এর দুই প্রান্তের যে ভোল্টেজ হবে আই যদি তার মধ্যে দিয়ে প্রবাহ যায়, খেয়াল করো এর মধ্যে দিয়ে প্রবাহ কিন্তু আই, তাহলে আই যদি প্রবাহ যায় তাহলে এর দুই প্রান্তের যে ভোল্টেজ হবে সেটা এ এর আর এর মধ্যে ভোল্টেজের পার্থক্য, তাহলে আমরা সেটাকে বলতে পারি VAJ। ভি এ বিন্দু আর যে বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি, তাহলে সেই VAJ কত হবে না ওর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ইন্টু ওর রোধ। খেয়াল করে দেখো প্রবাহ মাত্রা ইন্টু রোধ মানে তো ভোল্টেজ হবেই। ওকে, তার মানে এই এ বিন্দু এবং যে বিন্দুর মধ্যে যে ভোল্টেজ হলো সেটা হচ্ছে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ইন্টু রোধ। প্রবাহ মাত্রা তো বার করে নিচ্ছি আমি টোটালটা ধরেই, তাহলে শুধু এইটুকুর মধ্যে যে এ হচ্ছে ভোল্টেজ সেটা এটা। এবার মজার বিষয় হচ্ছে আর এর মান আমরা একটু আগেই পেয়েছি, সেই মানটা যদি আমরা বসিয়ে দিই, দেখো আই ইন্টু এল ইন্টু আর, এই কোনো বিষয় নেই। এবার যদি আরও একটু এ হয়ে যায় তাহলে আমাদের ওকে, এবার আই আর = E0 মান বসাতে পারি আমরা ইচ্ছা করলে, ঠিক আছে, বা এর আর একটা যে এ আছে এক্ষেত্রে আমরা যেটা দেখব VAJ এই আই ইন্টু আর মানে E0, তাহলে সেক্ষেত্রে L/L ইন্টু E0 মানে VAJ, আই আর মানে E0 বসিয়ে দিয়েছি, দেখো একটু আগেই ছিল আই আর। ওকে, এই VAJ এ এবং যে বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে L ইন্টু E0/L। E0 এবং L তো ফিক্স জিনিস, দেখো এল এর মান তুমি পরিবর্তন করলে VAJ এর মান পরিবর্তন হবে স্বাভাবিকভাবে, তাই
তুমি যদি দৈর্ঘ্য পরিবর্তন করো তাহলে তার দুই প্রান্তের রোধ তার মধ্যে রোধ বাড়বে, আর রোধ যদি মানে রোধ পরিবর্তন হবে, আর রোধ পরিবর্তন হলে তার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট কারেন্ট যাচ্ছে, তার মানে তার মধ্যে ভোল্টেজও পরিবর্তন হবে। ওকে, তার মানে এর মধ্যে যে এ বিন্দু এবং জে বিন্দু বা সি বিন্দু, এই দুটো পোর্টের মধ্যে একটা ভোল্টেজ পাচ্ছ তুমি সবসময় একটা এল দৈর্ঘ্যের জন্য, এবং যে ভোল্টেজটা তুমি এই যে সি বিন্দুটাকে তুমি তো সরাতে পারো, সি যে পোর্টটা আছে আর এই সাইড থেকে যে তারটা বেরিয়েছে সেইটাকে তুমি ইচ্ছা মতো সরাতে পারো, উপর নিচে নিয়ে যেতে পারো, মানে এল এর মান পরিবর্তন করতে পারো। আর এল এর মান যেহেতু পরিবর্তনশীল তাই ভিএচ এর মান পরিবর্তনশীল, তার মানে তুমি এখান থেকে একটা পরিবর্তনশীল ভোল্টেজ পেতে পারো, বা বলতে পারো পরিবর্তনশীল তড়িৎচালক। পরিবর্তনশীল ভোল্টেজ আমরা কোথা থেকে পাই? তড়িৎচালক বল বা তড়িৎ কোষ থেকে পাই, তার মানে পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে তুমি কাজ করাতে পারো। এবং আমি হামেশাই যদি তোমাকে যদি এই দুটো এই সার্কিটে যদি সেটাকে কাজ করাতে হয় কি করতে হবে না, এর এই বিন্দুটাকে এখানে আর এই বিন্দুটাকে এখানে যোগ করে দেবো, করে দিলেই তুমি দেখো এই মুহূর্তে একটা ভোল্টেজে এই দুটো বিন্দু পাচ্ছে। এবার যদি আমি এটাকে সরিয়ে দিই তাহলে ভোল্টেজটা বেশি পাবে, যদি এটাকে এই দিকে নিয়ে যাই তাহলে এই ভোল্টেজটা কম পাবে। তাহলে পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে কাজ করলো এটা। ঠিক আছে, ট্রান্সমিটারের দুটো অ্যাপ্লিকেশান হলো। ওকে, এবার আমাদের থার্ড অ্যাপ্লিকেশান, এখানে কি হয় তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারি আমরা। ওকে, সেটা আসছে। দেখো, পোটেনশিওমিটারের সাহায্যে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে হলে সেক্ষেত্রে আমাদের যে আগের সার্কিটটা ছিল সে একই রকমভাবে একটা সার্কিট হবে। এ আর বি বিন্দুর মধ্যে একটা বড় তড়িৎচালক বল E0 যুক্ত করে দেবো। ওকে, আর এ বিন্দু থেকেই আর একটা তার টেনে সেক্ষেত্রে আমাদের যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে হবে সেই কোষটাকে আমরা যুক্ত করব। ধরো আমরা যে তড়িৎচালক বলটা নির্ণয় করব তার তড়িৎচালক বল ই এর মান নির্ণয় করতে হবে, এবং ওই সার্কিটের যে কোনো জায়গায় একটা গ্যালভানোমিটার বসাতে হবে। যে কোনো জায়গায় একটা গ্যালভানোমিটার বসাতে হবে, বসিয়ে সেটাকে জে এর সঙ্গে যুক্ত করব। বোঝা গেল? এটা এক্সট্রা করে নেব, এটা এ পর্যন্ত তো করতে হবে। এটাই আমার পোটেনশিওমিটার, তার এ বিন্দু থেকে আর বি বিন্দুর মধ্যে টোটাল একটা ভোল্টেজ দিয়ে দেবো, যার ফলে এখানে একটা ভোল্টেজ ড্রপও হবে। আমরা জানি সেটা ভিএজে, একটু আগেই বার করেছি। এবার কি করব না, যে তড়িৎচালক বলটাকে আমার নির্ণয় করতে হবে, যে আননোন তড়িৎচালক বলটাকে আমাদের নির্ণয় করতে হবে ই, সেই ইকে নিয়ে আমরা কি করব না, এ বিন্দু থেকে একটা তার টেনে তার মধ্যে ই এবং ই এর সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত থাকবে, তাকে নিয়ে আমি সি বিন্দুতে যে পোর্টটা আছে সেই পোর্টে যুক্ত করে দেবো, জকির সঙ্গে যুক্ত করে দেবো। বোঝা গেল বিষয়টা? এবার যখনই আমরা এটা যুক্ত করব, এটা একটা বহির্বর্তনী বলতে পারো এর সাপেক্ষে, এইটার সাপেক্ষে এটা একটা ভোল্টেজ সোর্স, এইখানে একটা ভোল্টেজ আমরা দেখলাম পরিবর্তনশীল ভোল্টেজ। এই বিন্দুতে এই অবস্থায় এটা ধরো এল দৈর্ঘ্য আমরা জানি, তাহলে এল দৈর্ঘ্য যদি হয়, এল দৈর্ঘ্য গিয়ে একটা বিষয় আছে, তো এল দৈর্ঘ্য এখন যাই হোক, এই অবস্থায় যদি এল দৈর্ঘ্য হয় এখানে একটা ভোল্টেজও আছে আমরা জানি ভিএসএ ইজ ইকুয়াল টু সেই স্মল এল ইন্টু E0 বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, তো সেখানে একটা ভোল্টেজ আছে, তো এই ভোল্টেজটা যদি থাকে তাহলে এর সাপেক্ষে এটা বহির্বর্তনী, তাহলে সেই বহির্বর্তনী দিয়ে কিন্তু ওর একটা তড়িৎ প্রবাহ যাবে, এখানে পজিটিভ আর এটা একটু কম পজিটিভ, তার মানে বহির্বর্তনী দিয়ে একটা তড়িৎ প্রবাহ যাবে কিন্তু, তাই না? এবং আমি মনে করলাম যে প্রবাহটা যাবে সেটা I1, বহির্বর্তনী দিয়ে যে প্রবাহ যাবে সেই প্রবাহটা I1। ওই বর্তনীতে যদি আর রোধ হয় তো যে আয়ন হবে সেই আয়ন কতটা হবে বলো তো? ওই বর্তনীতে আর রোধ হলে আয়ন ইজ ইকুয়াল টু কিন্তু কত হবে, ভিএজে বিভব প্রভেদ বাই রোধ, এইদিকে যাবে সেটা। ঠিক আছে, ভিএজে বাই রোধ। একই রকমভাবে এই দিকে একটা দেখো, এই জায়গায় একটা তড়িৎ কোষ আমি যুক্ত করেছি যার মান নির্ণয় করতে হবে, সেই তড়িৎ কোষটাও কিন্তু এই দিকে একটা তড়িৎ প্রবাহ দেবে, কারণ এই কোষের সাপেক্ষে কিন্তু এইগুলো সব বহির্বর্তনী, ফলে এখান থেকে এই দিকে একটা তড়িৎ প্রবাহ আসবেই আসবে এই তড়িৎ কোষের সাপেক্ষে, তাহলে ও একটা বহির্বর্তনী দিয়ে একটা প্রবাহ দেবে। সেইটা কত বলো তো? সেই ক্ষেত্রে I2 যদি ধরি, I2 কোন দিকে দেবে কিন্তু এই দিকে, I2 কিন্তু এই দিকে, খেয়াল করে দেখো এই হচ্ছে I2,
আয়ন এইটার এই ভোল্টেজটার জন্য, মানে এই ভোল্টেজের যে পার্ট এখানে গিয়ে পড়েছে সেই পার্টের জন্য এই বহির্বর্তনী দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আবার এই যে ভোল্টেজটা আছে, এই যে ব্যাটারিটা আছে, তার জন্য কিন্তু এই দিকে এই বহির্বর্তনী দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। এবং সেটা I2 যদি হয়, I2 এর মান কত হবে আমরা জানি, ভোল্টেজ বা তড়িৎচালক বলের মান বাই ওই বর্তনীর তুল্য রোধ, মানে সেটা যদি R হয় R, এই বর্তনীর তুল্য রোধটা। ক্লিয়ার? এবার আমাদের যে কাজটা আমি বুঝতেই পারছি যে তাহলে দুটো ভোল্টেজ সোর্সের জন্য দুদিকে দুটো কারেন্ট যাচ্ছে, একটা এইদিকে আর একটা এইদিকে। আয়ন I2 কিন্তু বিপরীতমুখী, আয়ন I2 বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী। ওকে, বিপরীত, উল্টো দিকে পরস্পরের। এবার বলছে আমাদের যে কাজটা, যে তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ই এর মানটাকে নির্ণয় করার জন্য আমাদের যে কাজ করতে হয় সেটা জকিটাকে ঘোরাতে হয় ওপর নিচে। ওপর নিচে জকি ঘোরানোর ফলে যেটা হবে দেখো, আমাদের এই VS এর পরিবর্তন হবে বা আর এর পরিবর্তন হবে। বিষয় হচ্ছে VS এর যদি পরিবর্তন হয় তার মানে আয়নের পরিবর্তন হবে। তো আয়নকে পরিবর্তন করে আমরা কিন্তু I2 এর সঙ্গে সমান করে দিতে পারি। এবং সেই সমান কোন বিন্দুতে হবে আমরা কি করে বুঝবো? তার জন্যই এই গ্যালভানোমিটারটা লাগানো। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে IG তড়িৎ প্রবাহ হবে সবসময়, এবং IG ইজ ইকুয়াল টু সেই I1 ডিফারেন্স অফ I2, তাই না? আয়ন আর I2 এর ডিফারেন্স যেহেতু বিপরীতমুখী, সেই আয়ন মাইনাস I2 অথবা I2 মাইনাস আয়ন, সেটাই কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এবার আমি এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, IG ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবং সেটা হতেই পারে, আমি বললাম VA যে পরিবর্তনশীল, তো আমি যেই পরিবর্তন করব আয়ন পরিবর্তন হবে। আর আয়নকে পরিবর্তন করে এমন বিন্দুতে আমার নিয়ে যেতে হবে যখন দেখব গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ হচ্ছে না, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শূন্য। আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শূন্য হলে আমি IG ইজ ইকুয়াল টু এক্ষুনি বললাম যে আয়ন মাইনাস I2 বা I2 মাইনাস আয়ন, সেটা শূন্য। তার মানে আয়ন ইজ ইকুয়াল টু I2 হবে, গ্যালভানোমিটারের কাটার যখন বিক্ষেপ হবে না। তার মানে আমাদের কাজ যেটা, এই সার্কিটটা করে আমাদের কাজ হচ্ছে এই জকিটা, অর্থাৎ বিন্দুটা নবের সঙ্গে একটা যুক্ত থাকে, একটা নব, সেটাকে ঘুরিয়ে কখন দেখব যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়েছে। আর যে বিন্দুতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়েছে সেই বিন্দুর ক্ষেত্রে আমরা জানি আয়ন ইজ ইকুয়াল টু I2 হবে। এই দিকের কারেন্ট আর এই দিকের কারেন্ট সমান এবং বিপরীতমুখী হয়ে একে অপরকে ক্যান্সেল করে দিয়েছে। তার মানে আয়ন ইজ ইকুয়াল টু I2, আর আয়ন ইজ ইকুয়াল টু I2 বসিয়ে দিয়ে দেখো VAJ বাই R ইজ ইকুয়াল টু E বাই R, দ্যাট মিনস E ইজ ইকুয়াল টু VAJ। ওকে, আর VS এর মান কত ছিল জানো? স্মল l বাই ক্যাপিটাল L ইন্টু E0। এই E0 এর মান তো আমরা জানি, আমরা বাইরের থেকে লাগিয়েছি ওকে পরীক্ষা করার সময়। আর তাহলে E ইজ ইকুয়াল টু যেটা দেখো স্মল l বাই ক্যাপিটাল L ইন্টু E0। E0 এর মান আমরা জানি, বড় L এর মান আমরা জানি, এই টোটাল তারের দৈর্ঘ্য। তাহলে আমরা শুধুমাত্র এই জকিটাকে কোথায় রেখেছি সেই অনুযায়ী এই এলের মান আমরা নির্ণয় করব। নির্ণয় করে এখানে বসিয়ে দিলেই আমরা কিন্তু ই এর মান পেয়ে যাব। তার মানে আমাদের কাজটা শুধু এই স্মল এলটাকে অ্যাডজাস্ট করে আমার কোথায় নিষ্পন্দবিন্দু হচ্ছে, কোথায় IG0 হচ্ছে, সেই জায়গার ক্ষেত্রে এলের মানটাকে শুধু নির্ণয় করে আমি এই সমীকরণে মান বসিয়ে দেবো। মান বসিয়ে দিলেই আমি ই এর মান পেয়ে যাব। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এইভাবেই আমরা পরিবর্তনশীল তড়িৎচালক বল ইকে নির্ণয় করি। আবার ওকে, ইকে কিন্তু এখানে যুক্ত করতে হয়। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিষ্পন্দবিন্দু এই তারের মধ্যে গঠিত হচ্ছে না, সমস্যা হয়, তারের মধ্যে গঠিত হচ্ছে না নিষ্পন্দবিন্দু। ওকে, তার মানে নিষ্পন্দবিন্দুর অবস্থান তারের বাইরেও হতে পারে, নিষ্পন্দবিন্দুর অবস্থান তারের বাইরেও হতে পারে। বিন্দুর অবস্থান তারের বাইরে কখন হবে, মানে মূল তারের বাইরে কখন হবে, এরকম একটা কোশ্চেন হতেই পারে যে পোটেনশিওমিটারের নিষ্পন্দবিন্দুর অবস্থান তারের বাইরে কখন হবে।
সাধারণভাবে মনে হচ্ছে যে তারের বাইরে অবস্থান করতেই পারে না নিষ্পন্দ বিন্দু। ওই নিষ্পন্দ বিন্দুর অবস্থান বলতে কী বোঝাচ্ছি, যে এখানে নিষ্পন্দ হবে, নিষ্পন্দ মিন্স আইজি জিরো, নিষ্পন্দ বিন্দু মানে যে ক্ষেত্রে আইজি জিরো, ঠিক আছে। তোমরা নিষ্পন্দ বিন্দু এর পরের টপিকটাই ভালো করে বুঝবে। তো যে ক্ষেত্রে আইজি জিরো হবে সেটাকে বলা হয় নিষ্পন্দ বিন্দু। নিষ্পন্দ মানে কোনো স্পন্দন নেই এর তারের, ঠিক আছে, ওই সরি ওই এর কাটার, গ্যালভানোমিটারের কাটার। তো গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ হবে না যখন, তখন হচ্ছে নিষ্পন্দ বিন্দু। তো সেই সময়টা কখন, যে তারের বাইরে অবস্থান করবে না। এখানে ধরো নিষ্পন্দ বিন্দু হয়েছে, জকিটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলে এই জায়গার জন্য নিষ্পন্দ বিন্দু হবে, এখানে নিয়ে আসলে এই জায়গার জন্য। বলছি এমন হতে পারে যে ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কোনো মতো তারের ভিতরে হবে না, তার থেকে বেরিয়ে যাবে। তারের ভিতরে হবে না মানে তারের বাইরে অবস্থান করবে। কখন জানো সেটা? তখন হচ্ছে এটাই, যে ক্ষেত্রে ই গ্রেটার দ্যান ই জিরো হবে। অ্যান্সারটা হচ্ছে এটাই, যে পোটেনশিওমিটারের নিষ্পন্দ বিন্দুর অবস্থান তারের বাইরে হবে যখন পোটেনশিওমিটার দিয়ে যে তড়িৎচালক বল মাপতে হবে, আর পোটেনশিওমিটারের সাপ্লাই তড়িৎচালক বল, এই যে তড়িৎচালক বল মাপতে হবে তার ইএমএফ যদি পোটেনশিওমিটারের সাপ্লাই তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়, তার সেক্ষেত্রে কিন্তু নিষ্পন্দ বিন্দুর অবস্থান তারের বাইরে হবে। তুমি এখানে গাণিতিকভাবে তুমি দেখো, গাণিতিকভাবে দেখলেই তুমি বুঝতে পারবে যে তারের বাইরে অবস্থান করছে মানে স্মল এল বড় এলের থেকে বেশি। তার মানে এই অনুপাতটা একের বড়, আর এই অনুপাতটা একের বড় মানে ই গ্রেটার দেন ই জিরো। তার মানে ই গ্রেটার দেন ই জিরো যদি হয়, যে সাপ্লাই তড়িৎচালক বল আছে তার থেকেও যদি যেটাকে মাপতে হবে সেটা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু পোটেনশিওমিটারের তারের অবস্থান নিষ্পন্দবিন্দু, এই নিষ্পন্দবিন্দুর অবস্থান কিন্তু তারের বাইরে হবে। সিম্পলি তুমি কোশ্চেনের অ্যান্সার এইভাবে দেবে যে পোটেনশিওমিটারের তারের অবস্থান নিষ্পন্দবিন্দুর বাইরে হবে যখন কিনা আমাদের যে তড়িৎচালক বলটা মাপতে হবে, যে তড়িৎ কোষে তড়িৎচালক বল মাপতে হবে তার মান আমাদের সাপ্লাই তড়িৎচালক বলের থেকে বেশি হবে, তখন পোটেনশিওমিটারের তারের অবস্থান নিষ্পন্দবিন্দুর বাইরে হবে। ওকে, এটা হলো। এরপরে আরও একটা কোশ্চেন হয় যে পোটেনশিওমিটারের আচ্ছা, সে কোশ্চেনটাও একটু তাহলে আলোচনা করা যাক, যে পোটেনশিওমিটারের তার হিসাবে তুমি কাকে ইউজ করবে। পোটেনশিওমিটারের তার হিসাবে তুমি কাকে ইউজ করবে, ঠিক আছে। পোটেনশিওমিটারের তার হিসেবে কীরকম তার ব্যবহার করা সুইটেবল। মজার বিষয় দেখো, পোটেনশিওমিটারে একটা বড় ধরনের রোধ থাকা উচিত। পোটেনশিওমিটারের বৈশিষ্ট্য কী হওয়া উচিত? রোধ থাকা উচিত, উচ্চ রোধ। তাহলে ওইটুকু তারের মধ্যে উচ্চ রোধ হতে হবে, 1 নম্বর বৈশিষ্ট্য পোটেনশিওমিটারের বৈশিষ্ট্য। আর 2 নম্বর যে বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা হচ্ছে পোটেনশিওমিটারের মধ্য দিয়ে অনেক সময় ধরে কাজ করতে হয় মানে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়। ওকে, আর তড়িৎ প্রবাহ গেলে আমরা জানি কি তাতে তাপ উৎপন্ন হয়, উষ্ণতা বাড়ে। আর উষ্ণতা বেড়ে যদি এইরকম হয় যে এর অনবরত উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়লে কী হয় আমরা জানি রোধ বাড়ে, তাই না? উষ্ণতা বাড়লে আমরা জানি কি রোধ বাড়ে। তাহলে রোধ যদি এই জায়গার পরিবর্তন হয়ে যায়, তার মানে এর দুই প্রান্তের ভোল্টেজ পরিবর্তন হতে পারে। রোধ যদি এদের পরিবর্তন হয়ে যায় তাহলে হতে পারে যে আমরা পরিবর্তনশীল যে তড়িৎচালক বল পাইছি সেটা আলাদা হতে পারে। বা আমি কোনো একটা রোধ নিয়ে এখানে কাজ করছিলাম, এই তো রোধ পাবো, আমি কোনো একটা রোধ নিয়ে কাজ করছিলাম, একটা নির্দিষ্ট রোধ নিয়ে কাজ করতে করতে আমি দেখলাম যে অনেক সময় ধরে কাজ করার ফলে এখানে হয়তো আমি 100 ওহম নিয়ে কাজ করছিলাম, সেই অনেক সময় ধরে তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে এর রোধ বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, ফলে রোধ বেড়ে গেছে, রোধ বেড়ে হয়ে গেছে 100টা 102। তার মানে আমি যে কাজটা করছিলাম সেই কাজের রেজাল্ট কিন্তু ঠিক হবে না, কারণ সেটা আমার করার দরকার ছিল 100 ওহমে। তার মানে এমন তার হতে হবে যাদের উষ্ণতা বাড়লেও রোধ যেন না বাড়ে। উষ্ণতা বাড়লে রোধ না রোধ পরিবর্তন হবে না, মানে তারটা এমন হবে, পোটেনশিওমিটারের তার হিসাবে এমন কাউকে ইউজ করতে হবে যার উচ্চ রোধযুক্ত হতে হবে, আর উষ্ণতা বাড়লে রোধের পরিবর্তন কম হতে হবে। উচ্চ রোধযুক্ত হতে মানে রো বেশি হতে হবে, ঠিক আছে। উচ্চ রোধযুক্ত হতে হবে মানে তার রো বেশি হতে হবে, প্রথম কথা। উচ্চ রোধযুক্ত মানে তার রো বেশি হতে হবে। আর
উষ্ণতা বেশি উষ্ণতা বাড়লে রোদের পরিবর্তন হবে না। আমাদের এই ফর্মুলা অনুযায়ী দেখতে পাচ্ছি RT = R0 × 1 + α_T। এখন উষ্ণতা বাড়বে, টি তো কনস্ট্যান্ট, R0 কনস্ট্যান্ট, RT কম হতে গেলেই আমাদের কি হতে হবে না আলফা কম হতে হবে। আলফা মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক কম হতে হবে। তার মানে এমন কোনো পদার্থ ইউজ করব যার রো বেশি হতে হবে উচ্চ রোধযুক্ত হওয়ার জন্য, এবং উষ্ণতা গুণাঙ্ক কম হওয়ার জন্য রোদের পরিবর্তন কম হওয়ার জন্য তার রোদের উষ্ণতা গুণাঙ্ক যেটা আছে সেইটা কম হতে হবে। তাহলে বৈশিষ্ট্য কি, রো বেশি এবং রোদের উষ্ণতা গুণাঙ্ক কম হতে হবে। ওকে, এবার তার মানে তোমাকে যদি বলে পোটেনশিওমিটারের তার হিসাবে কেমন পদার্থ ইউজ করা উচিত, যাদের রোধাঙ্ক বেশি এবং রোদের উষ্ণতা গুণাঙ্ক কম সেরকম কোনো পদার্থে হলে এখান থেকে একটা কোশ্চেন দেয় এরকম যে পোটেনশিওমিটারের তার হিসাবে তামা ব্যবহার করা সুবিধাজনক নয় কেন, বা অমুককে ব্যবহার করা হয় কেন, এইরকমভাবে কোশ্চেন হতে পারে যে পোটেনশিওমিটারের তার হিসাবে একে ব্যবহার করা হয় কেন বা ওকে ব্যবহার করা হয় কেন। তখন তুমি বলবে যে হ্যাঁ ওই পদার্থটা উষ্ণতা গুণাঙ্ক বেশি, ওদের ক্ষেত্রে পোটেনশিওমিটারের তারের উচ্চ রোধের হতে হয় এবং রোদের উষ্ণতা গুণাঙ্ক কম হতে হয়। তো ওদের ক্ষেত্রে রোদের উষ্ণতা গুণাঙ্ক রোধাঙ্ক বেশি বা রোধ বেশি, আর রোদের উষ্ণতা গুণাঙ্ক কম, উষ্ণতার সঙ্গে সঙ্গে রোধ পরিবর্তন কম হয়, তাই ওটাকে ইউজ করা হয়। আর তামার ক্ষেত্রে এইরকম স্পেসিফিকভাবে বলে দেয় যে পোটেনশিওমিটারের তার হিসাবে তামাকে কেন ব্যবহার করা হয় না। তখন তুমি বলে দেবে যে পোটেনশিওমিটারের তার হিসাবে তামা ব্যবহার করলে তামার ক্ষেত্রে রো এর মান খুব কম, রোদের উষ্ণতা গুণাঙ্ক কম, আর তোমার তার আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কম এবং তার রোদের উষ্ণতা গুণাঙ্ক বেশি। তার জন্য আমরা পোটেনশিওমিটারের তার হিসাবে তামাকে ব্যবহার করতে পারি না। ওকে, তার কারণ এটা বেশি আর এটা কম হওয়া দরকার, এর উল্টো হলে তো আমরা তাকে ব্যবহার করতে পারবো না, ওই জন্য তামাকে ব্যবহার করি না। এই কোশ্চেনটা মাঝে মাঝেই থাকে। ওকে, এই দুটো কোশ্চেন। এরপরে আমরা চলে আসি কোষের এই যে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা বিভব প্রভেদ দুটো বিন্দুর মধ্যে, কোনো সার্কিটের দুটো বিন্দুর মধ্যে কিন্তু আমরা বিভব প্রভেদ মাপতে পারি। এবং দেখো তড়িৎচালক বল মাপা আর বিভব প্রভেদ মাপা তো দুটো মূলত একই জিনিস, তড়িৎচালক বল আর বিভব প্রভেদ প্রায় একই জিনিস। তো তার মানে ওই বিভব প্রভেদ মাপা যেভাবে হয় তড়িৎচালক বল মাপাও সেইভাবে হয়। মানে তড়িৎচালক বল যেভাবে মাপলাম বিভব প্রভেদ সেইভাবে মাপা যায়। ওকে, সেটা হিসাবে আমি যদি বলি, ধরো এরকম কোনো একটা সার্কিট আছে আবল তাবল কোনো, ঠিক আছে, এইদিকেও একটা রোধ আছে। তো আমি সাপোজ মনে হলো ধরো এই দুটো বিন্দুর মধ্যে আমি বিভব প্রভেদ মাপতে চাই, ধরো MN দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপতে চাই। তখন আমি কি করব না, যেখানে আমরা তড়িৎচালক বল দিয়েছিলাম, তড়িৎ কোষ দিয়েছিলাম, তড়িৎ কোষের তড়িৎচালক বল মাপার জন্য, সেই জায়গায় এইটা না দিয়ে এই দুটো দিয়ে দেবো, MN দুটো বিন্দু যোগ করে দেবো, অর্থাৎ এটার থেকে এইটা আর এই বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দেবো। MN দুটো বিন্দু, M বিন্দুটা এখানে আর N বিন্দুটা এখানে যুক্ত করে দেবো, আর সব একই হবে। সেক্ষেত্রেও এই জায়গায় একটা ভোল্টেজের পার্থক্য থাকার জন্য কি হবে, সেই ভোল্টেজের পার্থক্যের জন্য এইদিকে একটা কারেন্ট যাবে, সেটাও মানও সেম টাইপের হবে। শুধুমাত্র এটাকে না বলে আমরা VMN বলবো, এই না বলে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে I2 এর মানটা শুধু এরকম হবে VMN। এখানে ভোল্টেজের পার্থক্য আছে মানে কি, সেই ভোল্টেজের পার্থক্যের জন্য বহির্বর্তনী দিয়ে একটা বাইরের দিক থেকে একটা কারেন্ট যাবে, এদিক থেকেও একটা যাবে অবভিয়াসলি। সেটা তো ভোল্টেজের পার্থক্য তো করছে, ও তো মেনটেন করছে, তার মানে এদিক থেকে যে কী প্রবাহ গেল সেটা আমার বিষয় না, ঠিক আছে। তার মানে সেটাকে VMN হবে বাই R হবে I2, আর সব কিছু একই থাকবে, আর এর জন্য তো একটা তড়িৎ প্রবাহ যাবেই। ওকে, সেক্ষেত্রে আয়ন I2 করে দিলে VMN VAJ, আর VAJ এর মানটা বসিয়ে দিলে ঠিক একই রকমভাবে এখানে শুধু VMN বেরোবে, ঠিক সেম একদম 100% সেম। আমি আর সময় নষ্ট করছি না এটা নিয়ে, তোমরা দেখো বইতে, বিশেষ করে বই তো দেখা খুবই প্রয়োজন, কারণ আমরা তো যা কিছু শিখেছি যে কিছু একটা জানি সেগুলো সব বই থেকেই। ফলে আর সব কিছুই যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট বা সব কিছুই যে আমরা বলতে পারি কার্যকরী জিনিসপত্র বা অত ভালোভাবে তো আমাদের দ্বারা বলা সম্ভব হয় না। বইতে যেমন একটা ভীষণ পরিকল্পনামাফিক সব কিছু সেটিং করা থাকে, ভীষণভাবে ওর মধ্যে একটা তোমার পরিশ্রম করা থাকে, প্রচুর লোকের পরিশ্রম করা থাকে। আমাদের ক্ষেত্রে তো অত দ্রুত বা ওইভাবে সম্ভব নয়।
ঠিক আছে। আর যে লোকগুলো বইগুলো লেখে তারা তো অনেক কোয়ালিফাইড হয়, তো যেটা এখান থেকে হয়তো কিছু হেল্প পাবে সেটা নিয়ে যাতে বইটা একটু বুঝতে সুবিধা হয়, সেই জন্য এগুলো দেখা। ওকে, এগুলো করা আমাদের ভূমিকা সেটাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে বইটা এটা পড়ার সঙ্গে সঙ্গে তোমরা একটু এটা দেখার সঙ্গে সঙ্গে একটু বইটা দেখে নেবে, তাহলে অনেক সুবিধা হবে। ওকে, এবার আমরা আসি অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, কোষের অভ্যন্তরীণ রোধ এটাই লাস্ট। কোষের অভ্যন্তরীণ রোধ কীভাবে নির্ণয় করা যেতে পারে? তড়িৎ কোষের সাহায্যে, এই পোটেনশিওমিটারের সাহায্যে। দেখো, পোটেনশিওমিটারের সাহায্যে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হলে যে তড়িৎ বর্তনীটা আমাদের দরকার সেটা এরকম। দেখো, এটা একটা পোটেনশিওমিটার। ওকে, সেই পোটেনশিওমিটারে তো E0 একটা ভোল্টেজ দিয়ে দিয়েছি, এবং সেটা আগের একদম জাস্ট আগের মতোই তোমার সার্কিটটা, যে এখান থেকেই একটা পড়তে নেই এই বিন্দু থেকে, যে জকির সি বিন্দুতে একটা গ্যালভ্যানোমিটারের সাহায্যে সেই যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে সেই কোষকে আমরা এখানে যুক্ত করে দিলাম, যার তড়িৎচালক বল E এবং অভ্যন্তরীণ রোধ R। শুধু এক্সট্রা এখানে যেটা করা হয়েছে, এখানে একটা চাবি বা সুইচের সাহায্যে আর একটা রোধ এই কোষের সমান্তরাল সময়ে আর রোধকে আমরা যুক্ত করে দিয়েছি। কোষের সমান্তরাল সময়ে কোষের সঙ্গেই সমান্তরালে একটা আর রোধকে একটা চাবির সাহায্যে যুক্ত করে দিয়েছি। চাবি মানে আমাদের কখনো এইটাকে অফ করা লাগবে, এই বর্তনীটা কাজেই লাগবে না, আবার একবার কাজে লাগবে না আর একবার কাজে লাগবে, ওই জন্য এখানে সুইচটা বা চাবিটা নিয়ে নিয়েছে। যখন কাজে লাগবে তখন আমরা সুইচ অন করে দেবো, চাবি বন্ধ করে দেবো, আর যখন কাজে লাগবে না তখন আমরা কি করব না, সুইচটা খুলে দেবো বা চাবিটা খুলে দেবো, সুইচ অফ করে দেবো। ওকে, তো এবার আমরা চলে আসি আমাদের প্রথম ক্ষেত্রেই একটু আগেই। দেখো, এই অবস্থায় এটা অফ করা অবস্থায়, কে বন্ধ অবস্থায়, মানে কে খোলা অবস্থায়, চাবি খোলা অবস্থায়, চাবি খোলা অবস্থায়, খোলা অবস্থায় এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই সেই খোলা অবস্থায় আমরা কি করতে পারি না, খোলা অবস্থায় সার্কিটটা দেখা একদম আগের মতোই। তাহলে খোলা অবস্থায় আমি মনে করলাম এই J1 পজিশনে মানে L1 ধরো এর দৈর্ঘ্য, তাহলে খোলা অবস্থায় L1 দৈর্ঘ্যে ও নিষ্পন্দ হলো, এই G নিষ্পন্দ হলো, মানে একদম সেম কন্ডিশন। দেখো, এটা না থাকলে তো এটাই হয়, এটা যদি খোলা থাকে তাহলে এটাই হয়, তাহলে J নিষ্পন্দ হলো। ঠিক আছে, মানে IG0 হলো। ঠিক আছে, IG0, দ্যাট মিনস IG=0 হলো প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, যখন এটা খোলা আছে, তাহলে খোলা অবস্থায় IG0 হলো, G নিষ্পন্ন হলো, তাহলে ওই G এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট গেল না। তাহলে সেক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে এই জিনিসটা বা তাই না, E= কী হবে, যে তড়িৎচালক বলটা আমাদের এখানে যুক্ত করেছি সেই তড়িৎচালক বল E= কিন্তু L1/L × E0 হবে, তাই না? প্রথম অবস্থায় এটা 1 নম্বর সমীকরণ। প্রথম অবস্থায় E= L1/L × E0, কোনো ব্যাপার নেই, একদম প্রথম অবস্থায় খোলা অবস্থায়। ঠিক তো, খোলা অবস্থায় আমরা এটা পেয়ে গেলাম যেটা এর আগে ছিল। এইবার আমরা চাবিটাকে বন্ধ করে দিলাম। এবার চাবি বন্ধ অবস্থায়। বন্ধ অবস্থায় বেশ কিছুটা আমাদের কাজকর্ম করতে হবে। বন্ধ অবস্থায় কি করতে হবে? বন্ধ অবস্থায় প্রথম আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, যেই আমরা বন্ধ করে দেবো এই জায়গাটার একটা তুল্যরোধ কমে যাবে। তাহলে এই জায়গায় তুল্যরোধ কমে গেলে আরও কম এতে নিষ্পন্দ বিন্দু হবে, কম দৈর্ঘ্যের জন্য। তার জন্য কি হবে না, এই সিকে ঘুরিয়ে হয়তো দেখা যাবে যে জকিটা আছে সেই জকিটা হয়তো এই রকম কোনো একটা জায়গায় নতুন একটা পজিশনের জন্য নিষ্পন্দ হবে, যেটা হয়তো J2 পজিশন। জকিটাকে ঘুরিয়ে হয়তো আমাদের এই জায়গায় নিয়ে এসে নিষ্পন্দ বিন্দু হবে, এবং তার জন্য দৈর্ঘ্যটা হয়তো L2। ঠিক আছে, চাবি বন্ধ অবস্থায় এই জিনিসটা হয়ে যাবে। চাবি বন্ধ করে দিলেই যে আরও নিশ্চয়ই এখানে নিষ্পন্দ বিন্দু হবে না, নিষ্পন্দ বিন্দু আরও ছোট দৈর্ঘ্যের জন্য হবে, L2 দৈর্ঘ্যের জন্য হবে। ওকে, এবার তাই যদি হয়, প্রথমত বন্ধ অবস্থায় শুধু এই সার্কিটটার দিকে খেয়াল করে দেখো, শুধু এইটুকু সার্কিটের জন্য। ঠিক আছে, যে যদি 1 নম্বর লুপই বলি, ঠিক আছে, 1 নম্বর লুপের ক্ষেত্রে শুধু এই যদি লুপটার ক্ষেত্রে খেয়াল করি, বন্ধ অবস্থায় 1 নম্বর লুপের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, 1 নম্বর লুপের ক্ষেত্রে দেখো একটা ভোল্টেজ আছে, মানে একটা ব্যাটারি আছে, আর বাইরের বর্তনী একটা রোধ আছে। তার মানে সেক্ষেত্রে যে প্রবাহ মাত্রা হবে I= মোট তড়িৎচালক বল বাই মোট রোধ হবে,
তো এই বর্তনী, শুধু এই বর্তনী, তুমি খেয়াল করে থাকো, একটা সিম্পল বর্তনী, এটাকে যদি আমি খুলে বাদ দিয়ে দেয় শুধু 1 নম্বর লুপের, দেখো 1 নম্বর লুপের ক্ষেত্রে এর মধ্য দিয়ে যদি আই প্রবাহ হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে না, আই ইজ ইকুয়াল টু 1 নম্বর লুপের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে মোট রোধ কত হবে, আর প্লাস স্মল আর। খেয়াল করে দেখো এই বর্তনী মোট রোধ, এই একটা রোধ আর এই অভ্যন্তরীণ রোধ আছে, আর প্লাস স্মল আর। ওকে, এইখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, আমরা যদি গুণ করে দেই তাহলে এটা আই বড় আর প্লাস আই স্মল আর ইজ ইকুয়াল টু ই হবে। ওকে, এবার এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা আমরা এটা না করে আমরা এরকমও করতে পারি যে অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে এটা করলে আর একটু ক্যালকুলেশন তো করাই যায়। আমরা জানি যে একটা ব্যাটারির একটা সার্কিটের ক্ষেত্রে যেখানে কোনো একটা তড়িৎ কোষ আসে, সেক্ষেত্রে তার বহির্বর্তনীর ভোল্টেজ হচ্ছে তড়িৎচালক বল মাইনাস নষ্ট ভোল্ট। আইআর নষ্ট ভোল্ট হয়, এটা নষ্ট ভোল্ট, এটা তড়িৎচালক, এটা বিভব প্রভেদ ভি, এটা ই, তাহলে ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আইআর। ওকে, এবারে এই আই এর মানটা আমরা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস ই, আই এর মান ই বাই আর প্লাস স্মল আর ইন্টু স্মল আর। সেক্ষেত্রে আমরা ই কমন নেব, তাহলে ভি বাই ই পেতে পারি আমরা, ভি বাই ই ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা 1 মাইনাস আর বাই বড় আর প্লাস স্মল আর। ওকে, তো ক্যালকুলেশন করো, ইটাকে কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করলে এটা আর প্লাস স্মল আর, এটা আর প্লাস স্মল আর মাইনাস আর। ওকে, মাইনাস আর কেটে গেল, তার মানে এখানে যেটা পাওয়া যাচ্ছে ভি বাই ই ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, এই হচ্ছে আমরা আরেকটা সমীকরণ পেলাম, এটা 2 নম্বর সমীকরণ বলতে পারি, শুধুমাত্র এইটাকেই অ্যাপ্লাই করে। খেয়াল রাখতে হবে শুধুমাত্র এই বর্তনীটাকে অ্যাপ্লাই করে 1 নম্বর লুপের ক্ষেত্রে। ওকে, এবার মজার বিষয় দেখো যে দ্বিতীয় ক্ষেত্রে যে জিনিসটা হলো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে এই যে এটা মাপবে, আমরা যে পরিমাপটা হয় যে এই পরিস্থিতিতে যে এই পরিমাপ করেছিল আগের বার, এইটা অফ অবস্থায় কি করেছিল না, এই দুই প্রান্তে তড়িৎচালক বল মেপে দিয়েছিল। এখনও কিন্তু এই দুটোর প্রান্তের মধ্যে তোমার ওই বিভবও মেপে দেয়, এর আগেও মেপে দিয়েছিল, এখনও কিন্তু ও মেপে দেবে ওর দুই প্রান্তের বিভব। কিন্তু এখন একটু সমস্যা হবে, এখন যে বিভব ওটা তো বহির্বর্তনীর সঙ্গে যুক্ত কোষটা, তাই না? এখন তো বিভবটা কোষটা বহির্বর্তনীর সঙ্গে যুক্ত, তাহলে বহির্বর্তনীর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে এখান থেকে একটা তড়িৎ প্রবাহ যাচ্ছে, আর তড়িৎ প্রবাহ যদি গিয়েই থাকে তাহলে কি এর দুই প্রান্তের যে এখন তড়িৎচালক বলও পাচ্ছে, সেটা কি কেউ আর প্রকৃত তড়িৎচালক বল পাবে না? বহির্বর্তনীর সঙ্গে যখনই যুক্ত থাকবে তড়িৎ কোষের বাইরের যে দুই প্রান্তের যে দুই নেগেটিভ আর পজিটিভের মধ্যে যে তড়িৎচালক বল পাওয়া যাবে, সেটা তার প্রকৃত তড়িৎচালক বল না, তার থেকে কিছুটা নষ্ট ভোল্ট, যেহেতু এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার মানে কিছুটা ভোল্টেজ নষ্ট হয়ে যাবে। তার মানে বহির্বর্তনী যে ভোল্টেজটা পাবে এখন, সেটা তড়িৎচালক বল না, এটাকে যুক্ত করার ফলে সেটা কি না, সেটা ভোল্টেজ পাওয়া যাবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে এ যে ভোল্টেজ মেপে দেবে সেই ভোল্টেজটার মান কি, দ্বিতীয় ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ই না মেপে, পুরো তড়িৎচালক বল না মেপে মাপবে কি, মাপবে হচ্ছে ই না মেপে ভি কে মেপে দেবে। কি তাই না? কারণ যখনই আমরা বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করেছি, আগে তো যুক্ত ছিল না, যখনই আমরা বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করব তখন তো ওই ব্যাটারি কী হবে, ব্যাটারির বহির্বর্তনী দিয়ে কারেন্ট যাবে, তখন বহির্বর্তনী দিয়ে কারেন্ট যাওয়ার ফলেই আমরা বহির্বর্তনীর এই তোমার কি হবে না, ওর দুই প্রান্তের ব্যাটারির আগে যেমন ভি পড়ছিল, ই পড়ছিল দুই প্রান্তের ভোল্টেজ, এখন কিন্তু ভি পড়বে দুই প্রান্তের ভোল্টেজ, কারণ কারেন্ট যখনই যাবে বহির্বর্তনীর সঙ্গে যখনই যুক্ত করব তখনই দেখা যাবে একটা বিভব নষ্ট হচ্ছে, যেটা নষ্ট ফল্ট বলছি। তার মানে এখন যে ও মেপে দেবে সেটাকে কিন্তু ভি মেপে দেবে। তার মানে L2 দৈর্ঘ্য যদি ভি মাপে, সেক্ষেত্রে আমাদের এই নিয়ম অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু কিন্তু L2 বাই L ইন্টু E0 হওয়া উচিত।
তাই না? এ একদম সেম এই নিয়ম অনুযায়ী, কারণ এখন ভি কে মাপছে, এখন তো আর ই কে মাপছে না। তার মানে সেটা হবে L2 বাই L ইন্টু E0 হবে। ওকে, ফলে এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার 3 নম্বর সমীকরণ আর 3 নম্বর ভাগ 1 নম্বর করলে আমরা কিছু একটা পেয়ে যাব। 3 নম্বর ভাগ 1 নম্বর করে 3 নম্বর ভাগ 1 নম্বর করে কি পেলাম? ঠিক আছে, 3 নম্বর ভাগ 1 নম্বর করে যেটা পাবো সেটা হচ্ছে ভি বাই ই। দেখো E0 আর L দুটোই কেটে যাবে, তার মানে এটা L2 বাই L1। ভি বাই ই ইজ ইকাল টু L2 বাই L1, তাই না? ভি বাই ই ইজ ইকাল টু L2 বাই L1। ক্লিয়ার? ভি বাই ই ইজ ইকাল টু L2 বাই L1, তাই হওয়া উচিত। L2 আর L1 থাকবে, আর বাদ বাকি সব কেটে যাবে। এবার এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, 2 নম্বরে বসিয়ে দেই, ওই মানটা যেই 2 নম্বরে বসিয়ে দেবো, ভি বাই ই ছিল সেটা L2 বাই L1 ইজ ইকাল টু কত হবে? আর প্লাস স্মল আর। ওকে, এবার এক্ষেত্রে আমি একটু উল্টে দিয়ে ভাগ করে দেই, উল্টে দেই। প্রথমত L1 বাই L2 ইজ ইকাল টু আর প্লাস স্মল আর বাই আর। এবার এটাকেই ভেঙে দিলাম, আর বাই আর প্লাস স্মল আর বাই আর। এটা কেটে কুটে 1 হয়ে যাবে, সেটাকে এই সাইডে নিয়ে এসে বিয়োগ করে দেই। তার মানে যেটা হবে L1, আচ্ছা এটাকেই রাখি এই সাইডে, আর বাই এটা ইজ ইকাল টু, এটা হচ্ছে L1 বাই L2 মাইনাস 1। ওকে, আলটিমেটলি যেটা আমরা পেতে পাচ্ছি সেটা হচ্ছে স্মল আর ইজ ইকাল টু L2 মাইনাস ভুল বললাম একটু আগে, L1 বাই L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। ঠিক আছে, L1 মাইনাস L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। দেখো আমরা বহির্বর্তনীর যে রোধটা আমরা যুক্ত করেছি, এটাকে মেপে নিতে পারি বা অলরেডি জানা থাকতে পারে। তাহলে এটা যদি জানা থাকে, স্লাইডারের জকির যে দুটো অবস্থান, সেই দুটো অবস্থানের মধ্যে দৈর্ঘ্য দুটো যদি আমরা পেতে পারি L2 আর L1, তাহলে চোখ বুঝিয়ে যে স্মল আর আছে সেটা বার করতে পারি। স্মল আর মানে আমরা যে কোষটা নিয়েছিলাম সেই কোষের অভ্যন্তরীণ রোধ, মানে অভ্যন্তরীণ রোধ পেতে পারি। এই জিনিসটা কিন্তু একটু মোটো মনে হচ্ছে, মানে বেশ কয়েকটা স্টেপ বাই স্টেপ মনে রাখতে গেলে একটু কঠিন লাগবে। দেখো আমি যখন পড়েছি, বলতে গেলে আমারও একটু কঠিনই লাগতো এই জিনিসটা, অন্যগুলো সব সোজাই লাগতো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলছি যে জিনিসটা একটু স্টেপ বাই স্টেপ ফলো করবে। প্রথমত তোমাকে তো সার্কিটটা বানাতে হবে, এখানে এক্সট্রা এটা থাকবে। তাহলে প্রথম ওপেন অবস্থায় তো সিম্পল বিষয়, ই ইজ ইকাল টু L1 বাই L1-এর জন্য যদি হয় তোমার নিষ্পন্দ অবস্থায় আসে, তাহলে সেক্ষেত্রে ই ইজ ইকাল টু L1 বাই L ইন্টু E0। এইবার শুধু সিম্পলি সার্কিটটার ক্ষেত্রে যাবে। সার্কিটটার ক্ষেত্রে আমরা জানি আইটা বার করে নেবো, আই ই বাই আর স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এবার ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর, আইটা বসিয়ে দেবো, দিয়ে আমার টার্গেট হচ্ছে ভি বাই ই বার করা বা ই বাই ভি বার করা। এটা বার করে ফেললাম। এবার তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই ভোল্টেজকে মাপবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে L2 যে দৈর্ঘ্যের জন্য যে জিনিসটা মাপলো সেটা কিন্তু ই মাপলো না, সেটা কিন্তু ভোল্টেজকে মাপলো। তাহলে ভোল্টেজ, বহির্বর্তনী ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু L2 বাই L ইন্টু E0 হবে। আমাদের স্বাভাবিক L2-র সঙ্গে যদিও তোমার আই ইজ ইকুয়াল টু 0 হয়, নিষ্পন্দ অবস্থায় যায়, তাহলে এটা হবে। এবার তারপরে তো সিম্পল ক্যালকুলেশন, তোমার ভি বাই ই করে নেবো এটা থেকে, আর এটা থেকে ভি বাই ই, সেই ভি বাই ই দুটো একই করে, মানে এইখান থেকে যেটা বার করব সেটা এইখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সিম্পল ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং এই অনুযায়ী তোমার ভালো করে বইতে দেখে নেবে, আমি আবারও বলছি, খুব ভালো করে বইতে দেখে নেবে, নইলে কিন্তু তোমার হয়ে যাবে, যেটা আছে বইতে মূলত পড়তে হবে, বই থেকেই মূলত পড়তে হবে। এবং এটা দেখার সঙ্গে সঙ্গে যদি বইতে দেখো তাহলে জিনিসটা দেখবে তৈরি হয়ে থাকবে। ওকে, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে
এইটাকে দেখছি আমরা তড়িৎচলক বল নির্ণয় করতে পারছি হামেশাই, ভোল্টেজের মান নির্ণয় করতে পারছি হামেশাই, যেটা এখানে দেখলাম। তার মানে ভোল্টেজ যে নির্ণয় করে সেই জায়গায় একে ইউজ করা যেতে পারে ভোল্টেজ নির্ণয় করার ক্ষেত্রে। ভোল্টেজ যে নির্ণয় করে সেটার নাম হচ্ছে ভোল্টমিটার। আমরা একটু পরে বা কিছুদিন পরেই দেখব যে ভোল্টমিটারের একটা বিশেষ ক্যারেক্টার থাকে, প্রচুর রোধ হতে হয়। আদর্শ ভোল্টমিটারের ইনফিনিটিভ রোধ হতে হয়। ওকে, তো ইনফিনিটিভ তো অসীম রোধ হওয়া তো সম্ভব নয়, সাধারণত অসীম রোধ তো করা সম্ভব নয়। তার মানে কি অনেক রোধ হতে হয়। বিশেষ করে আমাদের এই যেখানে মাপা হচ্ছে তার মধ্যে যে রোধ আছে, দুটো বিন্দুর মধ্যে যে রোধ আছে, সেই তুলনায় আমাদের ভি এজে এই দুটো বিন্দুর মধ্যে যে রোধটা, যেটাকে ভোল্ট মিটার হিসাবে কাজ করছে, সেই দুটো বিন্দুর মধ্যে যে রোধ, সেই রোধটা বহু 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 গুণ বেশি হতে হয়। অর্থাৎ পোটেনশিওমিটারের তারের রোধের ঘনত্ব, যেটা রো বলছিলাম, আপেক্ষিক রোধ, সেই রোটা কিন্তু ভীষণ ভীষণ বেশি হতে হয়। বিশেষ করে যখন আমি ভোল্টেজ মাপবো, ভোল্টমিটার হিসেবে যখন কাজ করাবো, তখন কিন্তু ভীষণ তোমার এই তারটা ভীষণ রোধ সম্পন্ন হওয়া উচিত। না হলে কি হবে, না হলে এর পরিমাপের ভালো রকম ত্রুটি আসবে, ভোল্টেজ বা তড়িৎচলক বল পরিমাপের ভালো রকম ত্রুটি কিন্তু তখন আসবে, বেশ বড় ধরনের ত্রুটি আসবে। ওকে, এই পর্যন্তই আজ।